তত বেটার র্যাঙ্কিং পজিশনে দিতে পারবে। সো এই জিনিসগুলো আমরা অন পেজ এসইও মোটামুটি দেখেছি, কিন্তু তারপরেও যদি আপনাদের কারো অন পেজ এসইও নিয়ে কোশ্চেন থাকে, সো অফ পেজ এসইও শেষ করার পরে আমরা টোটাল এসইও এর উপর একটা সলভ ক্লাস রাখবো ইনশাআল্লাহ। তো এই সলভ ক্লাসের মধ্যে আগেই আপনারা সবাই কোশ্চেন গুলো সাবমিট করবেন আমার কাছে, যাতে আমি আপনাদের কোশ্চেন গুলো নিয়ে কথা বলতে পারি। আচ্ছা, তো অফ পেজ এসইওর মধ্যে বিষয়টা হচ্ছে আমি প্রোডাক্ট অন পেজ এসইও মানে আমি প্রোডাক্টটা তৈরি করলাম, এন্ড অফ পেজ এসইও বলতে কি এই প্রোডাক্টটাকে প্রমোট করা, মার্কেটিং করা, দ্যাট মিন্স সবার কাছে ছড়াই দেওয়া, ডোর টু ডোর পৌঁছাই দেওয়া, এটাই অফ পেজ এসইওর কাজ। বা অফ পেজ এসইও যদি আমি সরাসরি যে কথাটা বলতে পারি যে অন পেজ এসইও আমরা কন্ট্রোল করতে পারি, অন পেজ এসইওটা আমাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে থাকে। আমি চাইলে অন পেজ এসইওটা ভালো করতে পারি, খারাপ করতে পারি, চেঞ্জ করতে পারি এবং স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারবো। কিন্তু অফ পেজ এসইওতে যে কাজগুলো করা হয়, এই কাজগুলো টোটালি যাদের ওয়েবসাইটে, অন্য ওয়েবসাইটে আমি আমার ওয়েবসাইটের মার্কেটিং করার জন্য যে কাজগুলো করবো সেটাই অফ পেজ এসইও। তো এইটা ওই ওয়েবসাইট গুলোর উপর ডিপেন্ড করে। সো এটা আমি নিজে এটা আমার কন্ট্রোলের মধ্যে থাকবে না। সো অন পেজ এসইওটা আমি আমার মতো করে করতে পারবো, আর অফ পেজ এসইওটা অবশ্যই আমাকে আচ্ছা এক সেকেন্ড, আমার একটু ইম্পর্টেন্ট ফোন আসছে। অফ পেজ এসইওর মধ্যে প্রথম যে কাজটা আমরা একটা এখানে মোটামুটি মার্কেট প্লেসে ডিমান্ডেবল বলতে পারি আমরা, ডিমান্ডেবল কাজগুলোর মধ্যে একটা হচ্ছে লিংক বিল্ডিং। সো এই লিংক বিল্ডিং বা ব্যাকলিং এটার সাথে আমরা অনেকেই পরিচিত, তারপরও আমি বলবো যে লিংক বিল্ডিং বলতে কেউ কি আমাকে একটু ডেফিনেশন বলতে পারবেন যে আসলে লিংক বিল্ডিং বা ব্যাকলিং কাকে বলে, আপনি কি বুঝেন, দুই একজন একটু বলেন। হ্যালো, লিঙ্ক বিল্ডিং বলতে কেউ বলছে না, আমি এই জন্য বলছি। সেটি হচ্ছে যে আমার এই ওয়েবসাইট, আমার সাইটের লিঙ্কটা অন্য কোনো ওয়েবসাইটে কিংবা হচ্ছে তাদের কমেন্টে কিংবা বিভিন্ন জায়গায় পুশ করে দেওয়া। তো আর কেউ? ওকে ফাইন। সো লিংক বিল্ডিং বিষয়টা মাথায় রাখবেন অলওয়েজ, যে লিংক বিল্ডিংটা সোজাসুজি যদি আমরা বলতে চাই তাহলে যে কোনো একটা কোচিং সেন্টারের ট্রেডিশনাল ওয়েতে মার্কেটিং করতে গেলে কিভাবে মার্কেটিং করতে হয়, যে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের সামনে গিয়ে ওই কোচিং সেন্টারের পোস্টার লাগানো বা লিফলেট বিলি করা, এই কাজটা কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং ওয়েতে করে থাকে। সো লিংক বিল্ডিংটা হচ্ছে ইন্টারনেটের যে বিভিন্ন ওয়েবসাইট গুলো আছে, বা ইন্টারনেটে আমি যদি একদম সোজা বাংলা ভাষায় কথা বলি তাহলে এটা হবে যে ইন্টারনেটের অলি গলিতে আমার ওয়েবসাইটটার যে বা আমি যে ওয়েব পেজের কাজ করতেছি বা যে ওয়েবসাইটের কাজ করতেছি সেটার পোস্টার লাগানো। দিস ইজ দ্য লিংক বিল্ডিং। ক্লিয়ার? তো আমার মনে হয় যে সবাই এই জিনিসটাকে খুব ইজি মনে রাখতে হবে এটা থেকে, যে পোস্টার ইন্টারনেটের অলিতে গলিতে আমার ওয়েব পেজটা পোস্টার লাগানোটাই লিংক বিল্ডিং। সো এই পোস্টার লাগানোটাতে কি, পোস্টার লাগানো হয়তো আমরা রিয়েল লাইফে পোস্টার বা প্রিন্ট করে সেটা লাগাই। সো ভার্চুয়ালি ইন্টারনেটে পোস্টার লাগানো বলতে বোঝাচ্ছি যে আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে ছড়ায় দেওয়া। সো এই সাপোজ দেখেন যে আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সাপোজ আন্ডার কনস্ট্রাকশনে আছে এখনো, এই ওয়েবসাইটটার আমরা প্রোডাক্টে যাই, কি আছে, ইন্টারনেটের অবস্থা প্রচুর বাজে। লাস্ট ইলেকট্রিসিটি আছে, এখানে এখনো লিংক করা হয় নাই। এটাও করা হয়, যাকে এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো সাপোজ আমরা যদি এই ওয়েবসাইটে অথবা ধরেন যে আমরা
এলইডি টিভি দিয়ে যেটা দেখছিলাম এর আগে। কারো একজনের সাউন্ড হচ্ছে, মেবি একটু মিউট করে। সিজার আহমেদ। আচ্ছা, এই যে ওয়েব পেজটা, এটা তো একটা ওয়েব পেজ। দেখেন যে আমরা এটা কি দেখছি যে স্টারেক্স 17 এনভি 17 ওয়াইড এলইডি টেলিভিশন। সো এই যে স্টারেক্স এর একটা টেলিভিশন এরা স্টারটেক কোম্পানি এরা বিক্রি করছে। সো সাপোজ আমাদেরকে বললো যে আমাদের এই ওয়েব পেজটা বা আমার এই টেলিভিশনটা পোস্টার লাগাইতে হবে ইন্টারনেটের অনলিতে বলিতে। দ্যাট মিন্স দ্য লিঙ্ক বিল্ডিং করতে হবে। কোনটা? ক্লায়েন্ট আমাকে এই ইউআরএলটা দিয়ে দিবে, জাস্ট অনলি আমাকে ইউআরএলটা দিবে। এই ইউআরএলটা দিয়ে বলবে আমাকে 100 লিঙ্ক বিল্ডিং করে দাও। দ্যাট মিন্স আমার এই ইউআরএলটাকে 100টা জায়গায় পোস্ট করতে হবে। 100টা জায়গায়, 100টা ওয়েবসাইটে, 100টা সোশ্যাল মিডিয়া হলে সোশ্যাল মিডিয়াতে, এগুলোতে আমাকে কি করতে হবে? শেয়ার করে দিতে হবে। সো যেন অ্যাক্টিভ লিঙ্ক থাকে। সো এটাই হলো লিঙ্ক বিল্ডিং এর কাজ। সো এই লিঙ্কটাকে ছড়ায় দেওয়া। এই সো আমরা যেখানে ছিলাম, তো এই যে লিঙ্ক বিল্ডিং নিয়ে আমার মনে হয় না আর কিছু বলার দরকার আছে। সাপোজ আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে একটা কমেন্ট বক্সে আচ্ছা কিছু টেক্সট লিখে আমি আমার এই লিঙ্কটা দিয়ে আসলাম। ডাইরেক্ট লিঙ্ক দিয়ে আসলে আবার সেটা স্প্যামিং এর মধ্যে পড়ে যাবে। তখন ওই গ্রুপটাতে যারা এডমিন আছে তারা আপনার কমেন্টটা ডিলিট করে দিবে। সো ডিলিট করে দিলে তখন আপনার ওই লিঙ্কটা থাকবে না, বা ওই লিঙ্কটা লস্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বা আপনাকে ব্লক করে দিল গ্রুপটা থেকে। তো এর জন্য করতে হবে কি, রিলেটেড কন্টেন্ট লিখে তার সাথে হয়তো লিঙ্কটা পোস্ট করতে হবে। তো এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর কাজ। তো লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক হয় দুই ধরনের। এখানে আমি দেখাইছি একটা কন্টেন্ট বেস ব্যাকলিঙ্ক আর একটা লেস কন্টেন্ট ব্যাকলিঙ্ক। এই যে আমরা কমেন্ট করি, এটা হলো কম কন্টেন্ট দিয়ে হয়ে যায় কমেন্ট করা। তারপরে ব্লগে গিয়ে কমেন্ট করা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোতে যা যে কমেন্ট করছি, বা আদার্স যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোতে যে আমরা কমেন্ট করছি, বা এই বিভিন্ন ব্লগ সাইট যেগুলো আছে, রিলেটেড ব্লগ সাইট, এই ব্লগ সাইট গুলোতে যে আমরা কমেন্ট করছি, সেই এগুলো হলো লেস কন্টেন্ট। আরেকটা আছে যেমন আরেকটা যদি আমরা দেখি এডিটোরিয়াল, দ্যাট মিনস আপনার টিউটোরিয়াল আছে। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি বা এই ক্লাসটাকে যদি আমি ভিডিও করে বলি যে এটা লিঙ্ক বিল্ডিং এর টিউটোরিয়াল থাকবে হিসাবে আমি সেল করব, তো এইটার আমি একটা ইউটিউব ভিডিও দিলাম, তো ওই ইউটিউব ভিডিওটার তো একটা লিঙ্ক আছে, সেটা যদি আমি লিঙ্ক বিল্ডিং করতে চাই তো সেক্ষেত্রে আমার ওটা এডিটোরিয়াল লিঙ্ক করতে হবে। দ্যাট মিনস শিক্ষণীয় বিষয় যেটা। তো এই এডিটোরিয়াল লিঙ্কগুলোতে হয় কি, ম্যাক্সিমাম গুলোতে কন্টেন্ট লিখতে হয়, বা এডিটোরিয়াল ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো হলো গেস্ট পোস্টিং বলতে পারেন এক কথায়, যে এডিটোরিয়াল, প্রেস রিলিজ, তারপরে গেস্ট পোস্ট, এগুলো মোটামুটি গেস্ট পোস্টের মধ্যেই পড়ে। অর্থাৎ অন্য একটা ওয়েবসাইটে গিয়ে আপনি সেখানে পোস্ট করবেন, গেস্ট পোস্টিং, এটাও লিঙ্ক বিল্ডিং এর মধ্যেই পড়ে। তো সেগুলোতে আমাদের ইন ডিটেইল হয়তো কন্টেন্ট লিখতে হবে, যেগুলো কন্টেন্ট বেসড। আর একটা হচ্ছে যে ব্যাকলিঙ্ক। আগেই এসইও তে ব্যাকলিঙ্ক এর যে ভাষাটা ছিল সেই ভাষাতেই বলা যায় যে ব্যাকলিঙ্ক দুই ধরনের, একটা ডু ফলো ব্যাকলিঙ্ক, একটা নো ফলো ব্যাকলিঙ্ক। সো ডু ফলো ব্যাকলিঙ্কটা কোনটা ভাই? আপনাকে ওই যে আলামিন ভাইয়ের নাম্বারটা পাঠাই দিছি, ওনাকে ফোন করে আপনি আপনার ল্যাপটপের পাসওয়ার্ডটা দেন। ল্যাপটপটা ওপেন হইছে, ওইটার পাসওয়ার্ড লাগবে, উনি ট্রায়াল হিসাবে চালু করে রাখবে। আপনি ওটা ফোন দেন, আপনার নাম্বার পাঠাইছি। ঠিক আছে, ক্লিকেবল। সো ওখানে আমার যে অ্যাঙ্কর টেক্সট দেওয়া থাকবে। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট এই জিনিসটা আবার বুঝেন তো? অ্যাঙ্কর টেক্সট না ভাই। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট হচ্ছে এই যে দেখেন আমি লেস কন্টেন্ট ব্যাকলিঙ্ক এটা মার্ক করছি না? সো এইটাকে মার্ক করে এটার সাথে যদি আমি এই লিঙ্কটাকে হাইপার লিঙ্ক করে রাখি, তখন এটা হবে আমার অ্যাঙ্কর টেক্সট। ক্লিয়ার?
সো আরো ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য আমরা যে কোনো একটা ইনফরমেশনের জন্য যদি উইকিতে যাই, সাপোজ আমরা লিখলাম লিওনেল মেসি, লিও মেসি, আমরা যাবো কোথায়? উইকিপিডিয়া। উইকিপিডিয়া একদম একেবারে অ্যাঙ্কর টেক্সট বোঝানোর বা এক্সটার্নাল ব্যাকলিঙ্ক ইন্টারনাল ব্যাকলিঙ্ক বোঝানোর সবচেয়ে আদর্শ জায়গা। এখানে দেখেন এই যে প্রত্যেকটা কথা, যদি আমি মেসিতে যাই, এইখানে মেসিতে ক্লিক করলে এখানে আরেক জায়গায় নিয়ে যাবে, দেখেন আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, ইন্টারনাল ব্যাকলিঙ্ক উইকিপিডিয়ার মধ্যেই আছে বা ওই ইন্টারনাল লিঙ্ক। সো একটা ওয়েবসাইটের মধ্যেই যদি বিভিন্ন পেজকে লিঙ্ক আপ করা থাকে তখন সেটা হয় ইন্টারনাল লিঙ্ক, আর যদি অন্য ওয়েবসাইটকে লিঙ্ক করানো থাকে সেটা হবে এক্সটার্নাল লিঙ্ক। তো এইখানে মেসি কথা যেটা আছে, এই মেসি কথাটা বা মেসি ওয়ার্ডটা, এটা হচ্ছে আমার অ্যাঙ্কর টেক্সট। আর এটার সাথে যে এই ওয়েব পেজটাকে লিঙ্ক করা হয়েছে, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে হাইপার লিঙ্ক করা হয়, এটা হলো আমার ইন্টারনাল লিঙ্ক। সো অ্যাঙ্কর টেক্সট এখন বুঝুন, যেমন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, আমরা এটা যদি ক্লিক করি তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দেখেন আমাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে যে অ্যাঙ্কর টেক্সট। তো যে সমস্ত ব্যাকলিংকে অ্যাঙ্কর টেক্সটের উপর মাউস রাখলে এই মাউসটা এই যে হাতের মতো হয়ে যাবে বা ক্লিকেবল, ওটাকে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে, সো সেটা হলো আমার ডু ফলো ব্যাকলিংক। আর যেটাতে ক্লিক করবো আমি, ব্যাকলিংক আমার ইউআরএল দেওয়া আছে বা আমার ওয়েবসাইটের নাম দেয়া আছে, সো বা একটা ইমেজ আছে, যে ইমেজটাতে ক্লিক করলে আসবে না, কিন্তু সেটা আমার পোস্টার হিসেবে কাজ করছে, ওখানে আমার একটা ব্যাকলিংক হিসেবে কাজ করছে। আমার ওই জায়গা থেকে হয়তো আমার কাস্টমার যারা আছে তারা আমার ওয়েবসাইট সম্পর্কে বা আমার কন্টেন্ট সম্পর্কে জেনে আমার ওই ওয়েবসাইটে বা ওই ওয়েব অ্যাড্রেসে এসে তখন তারা ইনফরমেশন কালেক্ট করছে বা আমার কাস্টমার হয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক। দ্যাট মিন্স ওটাতে ক্লিক করলে সরাসরি নিয়ে যাবে না, ওই ব্যাকলিংকটা ক্লিকেবল না, ওখানে অ্যাঙ্কর টেক্সট নাই, এবং অ্যাঙ্কর মানে ওখানে যে টেক্সট থাকবে সেটা অ্যাঙ্কর টেক্সট থাকবে না, দ্যাট মিন্স ওটা ক্লিকেবল টেক্সট থাকবে না। তো সেটা হলো নো ফলো ব্যাকলিংক। আর ডু ফলো ব্যাকলিংকটা হচ্ছে যেটাতে ক্লিক করলে, আমি যদি এখানে ক্লিক করি, সো এই যে অ্যাসোসিয়েশন ফুটবল, সো এইখানে আমার এই পেজটাতে নিয়ে গেল। এই বিষয়টা হচ্ছে ডু ফলো এবং নো ফলোর মধ্যে পার্থক্য। সো এই ছিল মোটামুটি ব্যাকলিংক। যদি বলেন আপনি, টু টাইপস অফ ব্যাকলিংক হয়, একটা ডু ফলো, একটা নো ফলো। আর লিঙ্ক বিল্ডিং এর ভাষায় বা এখন আধুনিক যে এসইও আছে, এই এসইওর ভাষায় বলা হয় যে ব্যাকলিংক হয় দুই ধরনের, একটা কন্টেন্ট বেস ব্যাকলিংক আর একটা হলো লেস কন্টেন্ট ব্যাকলিংক। লেস কন্টেন্ট ব্যাকলিংক গুলো কোনগুলো? যেগুলো কমেন্ট করা হয় বা কন্টেন্ট কম লাগে, বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করা বা ব্লগে যা কমেন্ট করা, এগুলো। আর যেমন অ্যান্সার এবং কোশ্চেন এন্ড অ্যান্সার পোস্ট করা, এগুলো হলো লেস কন্টেন্ট ব্যাকলিংক। আর কন্টেন্ট বেস ব্যাকলিংক কোনগুলো? প্রেস রিলিজ, তারপরে জার্নাল রিলিজ, এরপরে হলো কি বলে এডিটোরিয়াল, ওয়েবসাইটে গেস্ট পোস্ট করা, গেস্ট পোস্টিং, ফোরাম পোস্টিং, ফোরামে যেগুলো পোস্ট করা হয়। তারপরে কোয়ারা সম্পর্কে আপনারা জানেন যে কোয়ারা একটা ওয়েবসাইট, এবং কোয়ারা আছে, মিডিয়াম আছে, যেগুলো ইনফরমেশন এবং কোশ্চেন আক্সের জন্য বা সলিউশনের জন্য পাবলিক সার্চ করে। তো এগুলো হলো কন্টেন্ট বেস ব্যাকলিংক। এই গেল আমার দুই ধরনের ব্যাকলিংক। আশা করি আমার ব্যাকলিংক বিষয়টা আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। তো এরপরে কথা হচ্ছে যে ব্যাকলিংক সাধারণত যদি একজন ক্লায়েন্ট এসে আমাকে বলে যে আমার 1000 ব্যাকলিংক করতে হবে, একটা ওয়েব পেজের 1000 ব্যাকলিংক করে দিতে হবে, সো ইটস টু মাচ, এবং এইটা করা ম্যানুয়ালি করা পসিবল না। ম্যানুয়ালিও ব্যাকলিংক করা যায়, যেমন ওই যে বলছি একটা ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করলেন বা একটা ব্লগ রিলেটেড ব্লগে গিয়ে কমেন্ট করলেন, সাপোজ আমাদের এলইডি টিভি রিলেটেড ব্লগ, সো এলইডি টিভি ব্লগ সাইট
ইন ইউএসএ এটা লিখে সার্চ দিলাম। দেখেন এই যে এখানে tcl.com এলইডি টিভি মূলত এটার জন্য আমরা না ইউজ করে এই ওয়েবসাইট লিস্ট ইউএসএ সেটা যদি আমরা সার্চ করি দেখেন টপ 100 ব্লগ এন্ড ওয়েবসাইটস টু ফলো ইন 2020 দিস আর কি এখানে একটা। সো এই যে এটা একটা ব্লগ সাইট, এটা একটা ব্লগ সাইট, এটা একটা ব্লগ সাইট, অফিস চয়েস ব্লগ সাইট, দ্য শু কনসাল্ট ব্লগ সাইট, শো স্টপ ব্লগ সাইট। এই যে ব্লগ সাইট গুলো তারপরে এইগুলোতে অ্যাকাউন্ট করতে বলছে, যাই হোক আপনাদের এরকম অ্যাকাউন্ট করতে হবে রিলেটেড একটা ক্লায়েন্টের যখন একটা কাজ পাবেন বা একটা ব্যাকলিংকের যখন কাজ পাবেন তখন ওর নামে একটা মেইল খুলে ফেলবেন বা ওর কাছ থেকে একটা মেইল নিয়ে নিলেন বা মেইলের একটা অ্যাক্সেস নিয়ে নিলেন, ওকে বললেন যে তুমি একটা সেকেন্ডারি মেইল দাও যেটা শুধু তোমার লিংক বিল্ডিং কাজে আমি ইউজ করবো যাতে তুমি ওই অ্যাকাউন্ট গুলো নিজেও ইউজ করতে পারবা ইন ফিউচার। সো ওর কাছ থেকে নিয়ে এই ওয়েবসাইট গুলোতে আপনারা অ্যাকাউন্ট করে করে সেখানে কমেন্ট পোস্ট করবেন। এই যে এখানে আছে আচ্ছা প্রত্যেকটাই অ্যাকাউন্ট করতে বলতেছে, যাই হোক এই যে দেখেন একটু আগে আমি এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা দেখেন ক্লিকেবল। এই যে এখানে যে ব্যাকলিংকটা করা আছে এই ওয়েবসাইটটা অর্থাৎ স্নিকার নিউজ, এটা তো আলাদা একটা ওয়েবসাইট, আলাদা একটা ব্লগ সাইট, এর এখানে ক্লিক করলে চলে যাচ্ছে। দ্যাট মিন্স দিস ইজ দ্য ডু ফলো ব্যাকলিংক করে রাখছে সে। আর এটা দেখেন স্নিকার ফ্রিক, এটাতে ক্লিক করলে যায় না, এটা হলো নো ফলো ব্যাকলিংক করে রাখছে। সো আলটিমেটলি আমার এখানে ওয়েবসাইট থাকলে আমার সেই ওয়েবসাইটের ইউআরএল দেখে এই যে দেখেন এখান থেকে গিয়ে আমি এখানে এই যে ওয়েবসাইটটাতে আসলাম। সো এখানে আইসা যদি এখানে কমেন্ট করার অপশন থাকে সো সেখানে যে আমি কমেন্ট করে আমার ওই ক্লায়েন্ট একটা ওয়াকিং শু বিক্রি করে অথবা সে একজন শু স্পেশালিস্ট, দ্যাট মিন্স পায়ের শেপ ঠিক রাখার জন্য কি ধরনের শু পরা উচিত সে সেইটা নিয়ে পড়াশোনা করেছে বা এটার জন্য ট্রিটমেন্ট দিয়ে থাকে। বা অনেকেরই পায়ের হয়তো আকৃতি নষ্ট হয়ে যায়, কারো পা হয়তো বাঁকা হয়ে গেছে, ওটাকে ঠিক করার জন্য সে শু সাজেস্ট করে। এই ধরনের কন্টেন্ট গুলাতে ও ব্যাকলিংক করে যাচ্ছে বা লিঙ্ক বিল্ডিং করে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইট গুলোতে আসেন, কারণ যে শু কিনবে সে যদি আমার ওই ইনফরমেশনটা দেখে যে হ্যাঁ আসলে কোন শুটা তার জন্য বেস্ট সেটা সে এখান থেকে জানতে পারবে, তাহলে কেনার আগে সে আগে ওখান থেকে দেখে আসবে। দ্যাট মিন্স আমার ট্রাফিক জেনারেট হয়ে যাবে। এই যে রিলেটেড আমি যেভাবে সার্চ করছি এইরকম আপনার কিওয়ার্ড থাকবে যে কোন কিওয়ার্ডের উপরে আপনার ক্লায়েন্টের ইনফরমেশনটা আছে, সেখান থেকে ব্লগ সাইট লিস্ট দেবেন ইন ইউএস কানাডা যেখানকার জন্য সে করে চায় সেখানকার, এবং ওই ওয়েবসাইট গুলোতে যে জয়েন করে করে ওখানে যে কমেন্ট করে দেয়। এটা একটা থাকে, এটা হলো ম্যানুয়ালি করা হয় আর কি। আর যখন একজন ক্লায়েন্ট 1000 1500 2000 3000 ব্যাকলিংক চায় তখন সেটাকে করা হয় কি অটোমেটেড ব্যাকলিংক দেওয়া হয়। হয়তো আপনি ব্যাকলিংক করতে পারবেন কতগুলো, আমার কাছে অবশ্য ওয়েব টু ব্যাকলিংকের একটা লিস্ট আছে ভ্যালিড যেগুলো থেকে ব্যাকলিংক করা যায়। আমি একটু ড্রাইভে খুঁজে দেখি, তাহলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যাতে নাই
এখানে আছে। সো এর ডিএপিএ সহ একদম টোটাল দেয়া আছে 368টা। সো আমার জন্য মোটামুটি এগুলোতে ইজিলি অ্যাকাউন্ট করে ব্যাকলিং করা যায়, যে ব্যাকলিং গুলো থাকে অনেকদিন পর্যন্ত থাকে, ভ্যালিড হয়। সো এইখানে 368টা পর্যন্ত আমি সার্ভ করতে পারবো। এখন যদি আমার ক্লায়েন্ট আমাকে বলে যে ম্যানুয়ালি আমি 368টা করতে পারবো, এখন ও আমাকে বলতেছে তার 3000 ব্যাকলিং দরকার, সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে আমাকে অটোমেটেড ব্যাকলিং দিতে হবে। অটোমেটিক ব্যাকলিং গুলো কোথা থেকে আমরা করব? এইখানে আমি দেখেন যে একটা সাইট ইউআরএল লিখে রাখছি, অথবা আপনারা ওয়েবসাইটে সার্চ করলেও পেয়ে যাবেন। তো আমরা যাই এখানে, এখানে আসে একটা সাইন আপ করতে হবে। সাইন আপ করলে আপনার লিঙ্কটা ড্রপ করে দিয়ে প্রসিড করলেই এখানে এরা করবে কি আপনাকে 150, 200 বা 250 এরকম করে ব্যাকলিং করে দিবে। সো ওই ব্যাকলিং গুলো করবেন, ওই লিঙ্ক গুলো নেবেন এবং স্ক্রিনশটটা নেবেন, স্ক্রিনশটটা নিয়ে গিয়ে ক্লায়েন্টকে দিতে হবে। ওকে? ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, ওই যে ব্যাকলিংকটা মূলত কি মানে? সোশ্যাল বুকমার্কিং। জি সোশ্যাল ভাইয়া। বুকমার্কিং এর কথা বলছেন তাই না? জি। সোশ্যাল বুকমার্কিং ওয়ান কাইন্ড অফ লিঙ্ক বিল্ডিং। ও, ধন্যবাদ। দোনোটা তো সেম কাজে না? একটু এক মিনিট, রাইট ব্লক করছি তো। হ্যাঁ, ওই যে এটা মানে মূলত সোশ্যাল বুকমার্কিং, আর এই যে যে কাজটা করতেছি এইখানে ব্যাকলিংক। দেখেন এই লিস্টটাতে, আমার এখানে লিস্টে আমি যদি দেখি, সো ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব আছে, ওয়ার্ডপ্রেস, উইবলি, উইক্স, sites.google.com, টামব্লার, ভিওলা, তারপরে webs.com, blogger.com, medium.com, তারপর হলো bravnet.com। সো এখানে ফেসবুক থেকে শুরু করে সব আছে। তো এইখানে যেরকম 300টা প্লাস আছে বা এর থেকে অনেক বেশি আছে, এতগুলো হ্যাঁ, আমরা কই থেকে কালেক্ট করবো? এই লিঙ্কগুলো যেমন এটা আমার কাছে কালেক্ট করা আছে, আমি আপনাদের সাথে হয়তো শেয়ার করব, অথবা আপনারা এইগুলো কালেক্ট করতে পারবেন এবং এটা চেক করতে হবে নিজেদেরকে। তো সেটা হচ্ছে যে দেখেন, ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক সাইট লিস্ট। এখানে যান, এখানে আপনাকে 100 দেখাচ্ছে, এ দিচ্ছে 150, 120, এই যে 20, 21, 200 ফ্রি ডু ফলো ওয়েব টু ব্যাকলিঙ্ক সাইট লিস্ট। সো এইগুলাতে যে আপনাকে এখান থেকে সাইট গুলো, যেমন আমি যে কাজটা করে রাখছি, অর্থাৎ আমার ক্লায়েন্টের কাজ করার জন্য হয়তো করা লাগে, তো সেটা হচ্ছে কি, আমি এই যে এখানে এরা একটা সাইটের লিস্ট দিয়ে দিয়েছে, সাপোজ উইক্স, এই উইক্সে যে আমি আগে একটা ব্যাকলিঙ্ক করে দেখছি যে হ্যাঁ এটাতে করা যায়, সো সেটা ভ্যালিড। আর অনেক লিস্ট আছে যে লিস্টগুলোতে আগে ব্যাকলিঙ্ক হইতো, এখন হয় না, তো সেটা ইনভ্যালিড, ওই ওয়েবসাইটটা তো আমার লিস্ট করে লাভ নাই। এটা একটা করবেন। আর একটা বিষয় হচ্ছে যে টপিক বেস। প্রথম কথা হচ্ছে প্রথমে লিখবেন আপনার কিওয়ার্ড প্লাস সাইট লিস্ট। এখন যদি আপনার ব্যাকলিঙ্ক দরকার হয় বা ওয়েব টু ব্যাকলিঙ্ক দরকার হয়, তাহলে ওয়েব টু সাইট লিস্ট বা ওয়েব টু ব্যাকলিঙ্ক সাইট লিস্ট দিবেন, শুধুমাত্র এখানে কি কিওয়ার্ড বসবে। সাপোজ ওয়াকিং শু ওয়েব টু ব্যাকলিঙ্ক সাইট লিস্ট, এইটা লিখে সার্চ করেন। দ্যাট মিন্স এই সাইট লিস্ট কতটা থাকবে আর এখানে কিওয়ার্ডটা বসবে। এরপর আপনি যেটা চান, যেমন এখানে আমি আপনাকে হয়তো ওয়েব টু লিস্টটা দিব, এর সাথে আপনাকে আরো কি কি করতে হবে, ফোরাম পোস্টিং এর জন্য করতে হবে, তারপরে ব্লগ কমেন্টিং এর, অর্থাৎ ব্লগ সাইটের লিস্ট বের করতে। এটা যতদিন ধরে কাজ করবেন ধীরে ধীরে নিশ বেস, অর্থাৎ প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা একটা করে লিস্ট হবে আপনার। সো ওই লিস্ট দিয়ে
ওই লিস্টে যে আপনার অ্যাকাউন্ট যদি করা থাকে, সাপোজ আপনার এই ওয়েব টু ব্যাকলিংক এর দেখা আছে 368টা অ্যাকাউন্ট আপনি করে রাখছেন, কমপ্লিট হয়ে গেছে। তো এই অ্যাকাউন্ট গুলো থেকে যখন আপনার ক্লায়েন্ট আপনাকে এসে বললো আমার 200 ওয়েব টু ব্যাকলিংক করে দাও, তো 200 ওয়েব টু ব্যাকলিংক আপনি মোটামুটি $100 চার্জ করলেন। তো এই $100 আপনার কাজ কি, আপনার এই অ্যাকাউন্ট গুলোতে ঢুকে ঢুকে আপনার ওই ক্লায়েন্টের একটা করে ব্যাকলিংক করে দেন। দ্যাট মিনস ওই ক্লায়েন্টের ইনফরমেশন সহ হয় কোথাও কমেন্ট করবেন অথবা কোথাও আর্টিকেল পোস্ট করবেন, এইভাবে ধীরে মানে যেখানে যে ধরনের কোথাও লেস কন্টেন্ট কোথাও কন্টেন্ট বেস, এভাবে দিয়ে দিয়ে আপনি তার লিঙ্কটাকে বসাই দিলেন, তার ওই ওয়েব পেজের লিঙ্কটাকে অ্যাঙ্কর টেক্সটের সাথে হাইপার লিঙ্ক করে দিলেন, করে দিয়ে এটাকে পোস্ট করে দিলেন। সো পোস্টটা থাকলো, ওটার একটা স্ক্রিনশট নিলেন এবং ওই পেজটার একটা লিঙ্ক যেটা থাকবে আপনি পোস্ট করার পরে পোস্টের যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা এবং স্ক্রিনশটের লিঙ্কটা এই দুইটা নিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন। স্ক্রিনশটের লিঙ্ক নেওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার পিসিতে লাইট শট ইউজ করেন, এই যে লাইট শট, যারা এই লাইট শট দিয়ে স্ক্রিনশট নেন তারা এটা খুব ভালো করে জানবেন। সো লাইট শটে গিয়ে এই যে প্রিন্ট স্ক্রিনে যা যদি আমি এটা ক্লিক করি, এটা স্ক্রিন নিলাম, এই যে দেখেন এখানে আপলোড করার একটা অপশন আছে, এখানে যদি আমি আপলোড করে দেই, এই আপলোডের যে লিঙ্কটা আছে এই সে আমাকে এই লিঙ্কটা দিয়ে দিল, দেখো এখানে লিঙ্ক আছে। আমার যদি ক্লায়েন্ট লিঙ্কে যায় সে চেক করার জন্য গিয়ে দেখবে এই যে স্ক্রিনশট। তো ক্লায়েন্টকে তো আমি ডেলিভারি দিব, ডেলিভারি দেওয়ার জন্য আমার একটা এক্সেল শিটে সেখানে থাকবে কি স্ক্রিনশটের জন্য একটা ঘর থাকবে, আর একটা হলো যে হচ্ছে ব্যাকলিংকের জন্য যে লিঙ্কটা তৈরি হয়ে গেছে সেই লিঙ্কটার জন্য একটা ঘর থাকবে। দ্যাটস ইট। এই ফাইলটা আমি ক্লায়েন্টকে ডেলিভার করব। এটা তো অনেক, ধরেন একটা একটা করে সাইন আপ করতে করতে অনেক হিউজ সময় লাগে, তো 100টার জন্য আনুমানিক আমাকে কতটুকু সময় নিতে হবে? এটা হচ্ছে কি আপনি মার্কেট প্লেসে কাজ করার আগে আপনাকে প্রিপেয়ার্ড জি থাকতে হবে। আপনার এটা আপনি যদি এই অ্যাকাউন্ট গুলো করা হয়ে থাকে তো এইগুলো একটা করে লগ ইন করে করে ম্যানুয়ালি যদি ক্লায়েন্ট করে চায় যে আমার ম্যানুয়াল লাগবে, অটোমেটেড জি জি দিলে হবে না। সো ম্যানুয়াল লাগে, ম্যানুয়াল লাগলে আপনি ম্যানুয়ালে চার্জ করবেন। একটা ওয়েবসাইটের অ্যাকাউন্টে গিয়ে আপনার ইউআরএল আছেই, আপনি এখানে গেলেন, এখানে ঢুকলেন, ঢুকে আপনার অ্যাকাউন্ট একটা সাইন আপ করে ওখানে কন্টেন্টটা পোস্ট করতে ম্যাক্সিমাম লাগলে হয়তো আপনার 5 মিনিট টাইম লাগতে পারে সবকিছু মিলায়, আবার লগ আউট করে বের হয় আসা পর্যন্ত, কারণ আপনি তো কন্টেন্টটা রেডি করেই রাখবেন। জি তো 5 মিনিট টাইম হিসাব করেন তাহলে আপনার 100 এর জন্য কি 500 মিনিট, তাই না? জি ওকে, সো ক্যালকুলেটরে যাই, তো প্রাইসিংটাও সবার জন্য ইজি হয়ে যাবে। সো 500 মিনিট ডিভাইডেড বাই 60 মিনিট, সো অলমোস্ট আমাকে 8.33 আওয়ার্স কাজ করতে হবে, তাই না? জি জি তো যদি এটা কাজ করতে হয় সো বাংলাদেশি মোটামুটি এভারেজ যদি প্রাইস হিসাব করি, আমি পার আওয়ার আওয়ারলি রেট যদি আমি $5 হিসাব করি, $41 ইজ ফার এনাফ। সো সেখানে আপনি $50 করে নেবেন। তো $50 করে নিলে হবে কি মার্কেট প্লেসে ও $10 নিয়ে নেবে, বাকিটা আপনার থেকে যাবে। জি ভাই। ওকে, কেউ কি বোঝার বাকি আছে এটা? হ্যালো আর কারো কি কোশ্চেন আছে? হ্যালো হ্যাঁ, আচ্ছা, শুনতে এই পাচ্ছি। যে এই লিস্টটা কি কোনো নির্দিষ্ট মানে নিশ বেস নাকি জেনারেল? এটা ওয়েব টু ব্যাকলিং এর 368টা আছে। এটা আচ্ছা নিশ বেস গুলো তো মূলত আপনারা খুঁজবেন যেগুলো ব্লগ কমেন্টিং করতে হবে বা ফোরাম পোস্টিং করতে হবে সেটার জন্য। আর ওয়েব টু ব্যাকলিং হলো ওয়েব 2.0টা, এটা সাইটটা নির্দিষ্ট, এই জন্য আমি এটা দিব, আর বাকিগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে ও, নিশ বেস। আচ্ছা এই ওয়েব টু এটা একটু বলা যাবে আসলে এক্সাক্ট কি জিনিসটা? ওয়েব টুটা হচ্ছে দেখেন, সবাই দেখতে পাচ্ছেন তো এখানে?
The second stage of development of the internet characterized especially by the change from the static web page to dynamic or user-generated content and the growth of the social media. So মূলত ওয়েব টু ব্যাকলিংক বা ওয়েব টু সাইট গুলো হচ্ছে ওই সমস্ত সাইট যে সাইটগুলো ডিএপি এটা হলো সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে সেগুলো ইনক্লুডেড থাকে এবং এগুলো ডিএপি এটা মোটামুটি হাই থাকে এবং এখানে দেখেন সবগুলো ডিএপি অর্থাৎ ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি মোটামুটি হাই। হ্যাঁ, আপনি কি কে যেন একজন কোশ্চেন করতেছিল আর কি, সেটা বল। জি সো ওয়েব 2.0 ওয়েবসাইট যেটাকে বলা হয়, ওয়েব 2.0 মূলত হচ্ছে যে ওই আমি বললাম হাই অথরিটি ডোমেইনের যে ওয়েবসাইট গুলো আছে যেগুলো সোশ্যাল মিডিয়া এবং যেগুলোতে যে কেউ পোস্ট করতে পারবে, যে কেউ অ্যাকাউন্ট করতে পারবে, এই ধরনের ওয়েবসাইট গুলোতে ওয়েব 2.0 ওয়েবসাইট বলা হয়। আর ওয়েব 2.0 ব্যাকলিংকটা করে মূলত এই ব্যাকলিংক গুলোর লংজিভিটি বেশি, এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় না, আর এগুলো থেকে মোটামুটি ট্রাফিক পাওয়া যায়, কারণ যেহেতু এগুলো ওয়েবসাইট পাবলিকরা সবচেয়ে বেশি ইউজ করে এবং এইখানকার কাস্টমার বেশি থাকে, তো এইগুলো থেকে ট্রাফিকও বেশি ড্রাইভ হয়। এর জন্য এটা আলাদা কোনো নিশ, যেহেতু নিশ বেজ হয় না, তো যে কোনো নিশের টপিকে এটাকে পোস্ট করা যায়, যার কারণে আমি এই লিস্টটা আপনাদের সাথে শেয়ার করব। বাকিগুলো হয়তো নিশ বেজ আছে, সেটা আমি শেয়ার করব না, আমি প্রত্যেককে নিশ ভাগ করে দিব, তারা সেই নিশ অনুযায়ী কালেক্ট করবেন, এই লিস্টগুলা কালেক্ট করে করে এটা আমার সাথে শেয়ার করবেন এবং নিজের কাছেও রাখবেন। আর এটা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আমরা এখানে 40 জন আছি, হয়তো 40টা নিশের আমরা লিস্ট বের করতে পারবো। সো প্রত্যেকের লিস্টটা প্রত্যেকের কাছেই থাকবে, যাতে সবাই আমরা ফ্রিকুয়েন্টলি কাজ করতে পারি। ক্লিয়ার? সো এটা ওয়ান কাইন্ড অফ টিম ওয়ার্ক হবে। জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, আমার দুটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে এই অফ পেজ এসইওর ক্ষেত্রে এই লিংক বিল্ডিং কতটা কার্যকরী, এবং দ্বিতীয়ত হচ্ছে মার্কেটে, হ্যাঁ মার্কেটে এটার ডিমান্ড কতটা কার্যকরী এই লিংক বিল্ডিংটা, আর কতটুকু ডিমান্ডেবল? এটা সবচেয়ে, আমি যদি বলি যে অফ পেজ এসইওর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ ওয়েটাই হচ্ছে লিংক বিল্ডিং। এখন বর্তমান সবচেয়ে ইফেক্টিভ ওয়ে ট্রাফিক জেনারেটের জন্য। এবং আপনি একটা জিনিস মনে, জাস্ট সিম্পল এক্সাম্পল যদি দিই, আমরা আমাদের রিয়েল লাইফে আমরা যদি কোনো এলাকায় একজন মানুষ সম্পর্কে জানতে চাই, বা ধরেন একজন মানুষের ইনফরমেশন কালেক্ট করতে আমরা একটা এলাকায় গেছি, ওই এলাকায় যাওয়ার পরে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যদি তার সম্পর্কে ভালো কথা বলে, তখন আমরা ডিটারমাইন করি যে ওই ব্যক্তিটা ভালো। আর যদি বেশি সংখ্যক মানুষ তাকে খারাপ বলে, দ্যাট মিনস সে খারাপ, এবং তখন আমরা তাকে সার্চ না করে তার সম্পর্কে, বা যদি তার সাথে আমাদের কোনো একটা সম্পর্ক বিল্ড আপ করতে চাই, বা তাকে যদি আমরা কোনো জায়গায় নিয়োগ দিতে চাই, তো সেই ক্ষেত্রেও কিন্তু কি হয়ে যাবে, আমরা তাকে ডিসঅ্যালাউ করব, আমরা তাকে সিলেক্ট করব না। তো গুগলের ক্রাউলাররা কি করে, এই যাদের এই লিংক বিল্ডিং গুলো থাকে, দ্যাট মিনস এতগুলো ওয়েবসাইট, সাপোজ আমার একটা ওয়েব পেজের 1000 ব্যাকলিংক করা আছে, অ্যাক্টিভ ব্যাকলিংক করা আছে, বা আমরা ধরলাম যে 368টা ওয়েব টু 2.0 ব্যাকলিংক করা আছে, দ্যাট মিনস এই 368টা ওয়েবসাইট বলতেছে this content is helpful for you because you search this content by you are looking for this content, বা একজন ইউজার যখন ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করে, সো তখন কি সে ওই ধরনের ইনফরমেশন চাচ্ছে, এবং সেখানে 368টা ওয়েবসাইট ওই ওয়েব পেজের ইনফরমেশনটা সম্পর্কে বেটার বা ভালো কিছু ইনফো দিচ্ছে। তখন গুগল ক্রাউলার গুলো করে কি, যে হ্যাঁ এটা মোস্ট রিলেটেড, মোস্ট ইফেক্টিভ ইনফরমেশন, এটাকে আমরা বেস্ট র্যাঙ্কিং পজিশন গুলো দিয়ে দিই। সো যার ব্যাকলিংক যত বেশি থাকে, যার লিংক বিল্ডিং যত বেশি থাকে, ততটা বেশি ট্রাফিক জেনারেট হয়, আর ট্রাফিক যত বেশি জেনারেট হবে ওই ওয়েবসাইট তত বেশি র্যাঙ্ক করবে।
আমার হয় যে শিশির ভাইয়ের কথাটা আমি অ্যান্সার করতে পারছি। আর আরেকটা হচ্ছে যে অফ পেজ এসইওর মধ্যে মার্কেট প্লেস গুলোতে সবচেয়ে বেশি ডিমান্ডেবল হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর কাজ, কারণ ক্লায়েন্টরা অন পেজ এসইওর পরে অফ পেজ এসইও বলতেই লিঙ্ক বিল্ডিং এর কাজ করে। আর এই লিঙ্ক বিল্ডিং এর কাজের মধ্যে আমরা অফ পেজ এসইওর আদার্স যে কাজগুলো বলছি, যে প্রেস রিলিজ বা ফোরাম আর্টিকেল রিলিজ, জার্নাল রিলিজ, এগুলো সব কিন্তু লিঙ্ক বিল্ডিং এর আওতাতেই পড়ে, লিঙ্ক বিল্ডিং এর মধ্যেই পড়ে। ওকে, যার কারণে আমি অফ পেজ এসইওর অন্য কিছু আলোচনা না করে যে সরাসরি যে টপিকটা যেটা দিয়ে আমরা ইনকাম করা শুরু করতে পারবো আমি সে জায়গায় চলে গেছি। আমরা যদি তারপরও একটু ফাইবার থেকে ঘুরে আসি, যদি আমরা fiverr.com-এ যাই, লিঙ্ক বিল্ডিং দিয়ে কি কোনো মানে ইয়ে থাকে, গিগ থাকে, মানে এটার জন্য কি এক্সট্রা কোনো গিগ থাকে? আমি মানে সেটাই দেখাচ্ছি। আমি ফাইবারে গেছি, আপনি দেখেন দেখেন টোটাল এসইওর 28,097টা গিগ আছে, লিঙ্ক বিল্ডিং এ আছে 2,785টা গিগ অ্যাভেলেবল। এখানে যদি আমরা দেখি রেলিভেন্ট না বেস্ট সেলিং এ যদি যাই, সো এনি টপ রেটেড সেলার এনি এসইও ব্যাকলিঙ্ক হোয়াইট হ্যাট ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং করে দেয়, সে এই সার্ভিসটা সেল করেছে 873 টাইমস, যেটা রিভিউ আছে তার। সো মোটামুটি এটা 1.5 গুণ করেন, অলমোস্ট সে 1200 বার সেল করেছে তার এই গিগটা। কারণ প্রায় দেখা যায় যে 3টার মধ্যে 2টা রিভিউ পাওয়া যায়, একটা পাওয়া যায় না। ক্লায়েন্টের রিভিউ দেওয়ার মতো সময় থাকে না, ফিডব্যাক দেওয়ার মতো সময় থাকে না। সো যে আমরা 1.5 দ্বারা যদি গুণ করি অ্যাটলিস্ট, তারপরেও এটা 1200 প্লাস সেল হয়েছে। সো এটার ডিমান্ডেবল কেমন, শিশির ভাই যেটা বলছিল যে লিঙ্ক বিল্ডিং এর, তো আমরা যদি হিসাব করি যে তার $195 বেসিক প্রাইস, আমরা বেসিক প্রাইসটা হিসাব করলাম, অন্য প্রাইসের হিসাব পরে সে এটাতেই তো তার পুরো ভবিষ্যৎ একবারে আগুন। 1200, সে এই গিগটা সেল করছে কত, $2,34,000। শিশির ভাই, জি, আপনার তারপরটা দেখেন। ক্যালকুলেটর কিন্তু দেখা যায় না। ও ক্যালকুলেটর দেখা যায়নি? আমার নাই। আচ্ছা যাই হোক, এগুলো টপ রেটেড তো, এগুলো দেখলে স্বপ্নের মতো মনে হয়। আর কারণ হচ্ছে টপ রেটেড না, আপনি সব এখানে সার্ভিসেই দেখেন, যে কোনো হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এরকম টপ রেটেড পাওয়া যায় বহু, এখানে এবং দেখেন লেভেল যে 2 at least 6 টাইম তো সে সেল করছে, at least 16 টাইম সেল করেছে, at least 12 টাইম সেল করেছে। একটা গিগ দেখাবেন যে যে গিগটা এখন পর্যন্ত সেল হয়, প্রত্যেকটা সব সেলাবল, এবং ক্লায়েন্ট এই যে লোকাল এসইও বা এসইওর মধ্যে এই রিলেটেড ক্লায়েন্ট সবচেয়ে বেশি। এই পরের গিগটা দেখেন, পরের গিগটা তো লেভেল 2 সেলার, নট টপ রেটেড, সে 1K প্লাস সেল করেছে। সেকেন্ড বা থার্ড পেজে দেখি কি রকম সেলারের কি ওকে, অবস্থা। নেক্সট পেজ, থার্ড পেজেই যাই, দেখেন সেল ছাড়া আছে, সেল আছে আছে। সেল ছাড়া। সেকেন্ড পেজে মোটামুটি সবার সেল আছে। থার্ড পেজে গেছি আমি, সো আচ্ছা, থার্ড পেজের যে কোনো একটা ইয়ে করেন, মানে ওপেন করে দেখি লাস্ট ডেলিভারি কবে। তো আমরা যদি এর প্রোফাইলে যাই, লাস্ট ডেলিভারি 3 আওয়ার্স, ও আচ্ছা, এটা খুব সাম্প্রতিক কাজ করছে, রেগুলার। তাহলে এই কাজটা খুব মানে ডিমান্ড আছে, এটা বোঝা গেল। 7 আওয়ার্স,
1 day. Okay, ঠিক আছে। so আচ্ছা, তো আমি এই শীটটা আপনাদের শেয়ার করে দিব। মেইনলি আপনাদের যে কাজটা দিব এটা কি দেয়া আছে আগে দেখি। ওকে, ধন্যবাদ ভাই। এইটা আমি শেয়ার করে দিচ্ছি, এটা কেউ এডিট করতে পারবে না। মূলত আপনারা এখান থেকে এই প্রত্যেকটা এই সাইট বা এই শীটটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে প্রত্যেকেই এটাতে অ্যাকাউন্ট করবেন প্রতিটা সাইডে। সো নেক্সট ক্লাসের আমি প্রত্যেকের কাছ থেকে, যতজন আজকে ক্লাস করেছেন, আমি প্রত্যেকের কাছে এই শীটটা দেখতে চাইবো প্রত্যেকে সেটা অ্যাকাউন্ট করেছেন কিনা, এবং এটা আমি জমা দেবো। আর এখানে আপনাদের প্রত্যেকের একটা করে অ্যাকাউন্ট নিজের জন্য করবেন, একটা করে অ্যাকাউন্ট আমার জন্য করবেন। ইমেল আইডি, পাসওয়ার্ড, দ্যাট মিন্স ইউজার নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, এটা দিয়ে ধরেন দুইটা ইমেল আপনি ইউজ করবেন, একটা ইমেল আমার জন্য, একটা ইমেল আপনার জন্য, দুটো করে অ্যাকাউন্ট করতে হবে প্রত্যেকের। সো আপাতত আপনারা একটা করেন, পরে আর একটা করেন। সো একটা করে করে এই হোমওয়ার্কটা জমা দিবেন। এবং তারপরে আমি অফ পেজ হিস্ট্রির বাকি যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা শেষ কইরা আমি আপনাদেরকে, অনেকেই আপনারা আমি জানি মার্কেট প্লেসে কাজ করেন, এবং যারা এই মার্কেটিং নিয়ে কাজ শুরু করবেন তাদের আমি গিগ দিব, এবং অবশ্যই ফাইবার মার্কেট প্লেসে কিভাবে সাকসেস হওয়া যায় সেটা সম্পর্কে। দ্যাট মিনস আমরা একটা দুইটা ভ্যালিড কাজ শিখে ফেলছি। একটা হলো আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, ওয়েবসাইট অ্যানালাইজ করে দিতে পারবো, এটা শিখছি যেমন। আর একটা হলো আমরা অন পেজ এসিও শিখেছি, এবং এটা অফ পেজ এসিও শিখে ফেললাম। সো এইগুলোর উপরে আমরা লোকাল এসিওর উপরে আমরা কিছু গিগ দিব, একটা বা দুইটা গিগ উঠায় রাখবো, তারপর আমরা একটা অন্য টপিকে যাব। ক্লিয়ার? ভাই আমার একটা কথা ছিল। জি ভাই। বলেন। ভাই এখানে তো আমরা ইউজার নেম, ইমেল আর পাসওয়ার্ড দেব। সবাই তো মানে আমরা এখন 29 জন আছে, 29 জন হোমওয়ার্ক করে দেব। এখন এর বাইরে যারা আছে ওনারা তো এই ডাটাগুলো অ্যাক্সেস পাবে, যারা কাজ করতেছে না। না না, তারা ডিএসটিস পাবে কেন? আপনি এখানে দিবেন কেন? আমি তো বলছি এই এই শীটটা আপনি ডাউনলোড করবেন। এই শীটটা ডাউনলোড করে নিয়ে আপনি আপনার আলাদা করে একটা শীটে এটা ইম্পোর্ট করেন। শীটে ইম্পোর্ট করে আপনি সেটা অনলি আমার সাথে শেয়ার করবেন। ওকে ভাই। একজনেরটা আরেকজনের সাথে শেয়ার থাকবে না। ওকে ভাই। তবে হ্যাঁ, আমি একটা মাস্টার শীট করব। সেটা কোনটা? এটা হচ্ছে আমি যে বাকি সাইটগুলো যেগুলো বের করতে বলবো এখন, সেই বাকি সাইটগুলো, বা নেক্সট ক্লাসে আমি ওই কাজটা দিব। যে যেমন ব্লগ সাইট লিস্ট, ফোরাম সাইট লিস্ট, তারপরে প্রেস রিলিজ সাইট লিস্ট, তারপরে জার্নাল রিলিজ, আর্টিকেল শেয়ার, কোশ্চেন অ্যান্সার, এগুলোর যে সাইট লিস্টগুলো থাকবে নিশ বেস। তো এখানে আপনারা ধরেন যে 29 জন, আমি বাদ দিলে 27 জন আছেন। তো 27 জন 27টা নিশের বের করবেন, বা 27টা কিওয়ার্ডের বের করবেন। এগুলো আমার সাথে শেয়ার করা যখন থাকবে, অনলি সাইট ইউআরএল থাকবে, ডিএপিএ থাকবে, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, এটা দেয়া থাকবে। এটা সহ এরকম যে সাইট লিস্টটা হবে, সেই সাইট লিস্টটা দিয়ে আমরা একটা মাস্টার সাইট লিস্ট করবো নিশ বেস। আমি ওটা একটা শীট করব। ওই শীটটা আমি সবার সাথে শেয়ার দিব, যাতে এই যে আমরা বললাম একটা টিম ওয়ার্ক, আপনি একটা নিশ বের করে আপনি বাকি 26টা নিশ বোনাস পাচ্ছেন। এরকম আপনার যে নিশটা আপনি বের করছেন, এই জন্য বাকি 26 জন বোনাস পাবে। তারপরে প্রত্যেকেই একটা নিশের কাজ করবে, কিন্তু তার কাছে কন্টেন্ট থাকবে 27টা নিশের, রিসোর্স থাকবে 27টা নিশের। এর মধ্যে ক্লায়েন্ট আসে যেটা যেটা চায়। কাজটা সবার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো মূলত এই আজকের যেটা কাজ থাকবে, আর ব্যাকলিং নিয়ে আরো একটু ভালোভাবে রিসার্চ করেন। হয়তো আমি অনেক কিছু বিষয় ফ্রিকুয়েন্টলি বোঝাইতে পারি নাই, যে জিনিসগুলো আপনি আরো বেশি বেশি কিছু ইংলিশ টিউটোরিয়াল দেখেন, সেই ইংলিশ টিউটোরিয়াল গুলোতে হয়তো আমার চেয়ে বেটার ভাবে এক্সপ্রেস করতে পারবেন। হয়তো আমি যেটা বুঝতে পারছি সেটা হয়তো আপনাকে এক্সপ্রেস করতে পারতেছি না, অথবা সময় স্বল্পতার কারণে হয়তো আমি ফুল ডিটেলস দেখাতে পারতেছি, আপনি ডিটেলস দেখতে পারবেন।
টিউটোরিয়াল দেখেন, বাংলা টিউটোরিয়াল স্কিপ করবেন, অলওয়েজ বলতেছি বাংলা যে কোনো টিউটোরিয়াল স্কিপ করবেন। 6 মান্থ বা 1 ইয়ার এগো টিউটোরিয়াল, 1 ইয়ার, লাস্ট 1 ইয়ার পর্যন্ত টিউটোরিয়াল দেখবেন, তার আগের গুলো দেখবেন না। লাস্ট 1 ইয়ার পর্যন্ত দেখলে আপনি সেখান থেকে কিছুটা ইফেক্টিভ ওয়ে শিখতে পারবেন লাস্ট। সো ইউটিউবে যখন সার্চ করবেন তখন অবশ্যই ফিল্টার করে নেবেন এবং ইংলিশ টিউটোরিয়াল দেখার চেষ্টা করবেন সবচেয়ে বেশি, কারণ ওরা ইন ডিটেলস শেয়ার করে, ওদের মধ্যে ভোগিচকি কম থাকে। বাঙালি আমরা যতই যাই কিছু করি না কেন, এটা ভোগিচকি থাকে, ধান্দাবাজি থাকে। সো এদের কাছ থেকে আপনি বেটার কিছু শিখতে পারবেন না। ওকে, জি ভাই, একটা না একটা জিনিস গ্যাপ থেকে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো যেমন আমি শেখাচ্ছি, যতটুকু শেখাইছি এর মধ্যে আমি প্রথমেই বলছি আমি আপনাদেরকে একটা ট্র্যাকে তুলে দিব, বাকিটুকু চলার দায়িত্ব আপনাদের। সো আমি এটা ওয়ে দেখাই দিচ্ছি, আমি আপনাকে দ্যাট মিন্স স্ক্রিনশট ইউআরএল, আপনি এসএস ইউআরএল লিখতে পারেন, স্ক্রিনশট ইউআরএল লিখতে পারেন। স্ক্রিনশট ইউআরএল লিখলেন, এইখানে আপনি ব্যাকলিংক এর ইউআরএলটা দিবেন, এখানে স্ক্রিনশটের ইউআরএল দিয়ে সাবমিট দিবেন, কাহিনী শেষ। আর যদি ক্লায়েন্ট বলে যে না তুমি যেখানে যেখানে ব্যাকলিংক করতেছো সেটা প্রোফাইল লিংকটাও আমাকে দিয়ে দিবা বা প্রোফাইলের অ্যাক্সেস আমাকে দিবে, তখন ওভাবে চার্জ করবেন বেশি করে, কারণ ওর জন্য তো আমাকে আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে, আমার টাইম বেশি ইনভেস্ট করতে হবে, তখন এটা কাজের উপর ডিপেন্ড করবে। অনলি যদি এইভাবে করেন তাহলে যতগুলো ব্যাকলিংক 50 সেন্ট করে হিসাব করবেন, 50 পয়সা, মানে ইউএস এর 50 পয়সা, বাংলাদেশি না আমার, ইউএস এর 50 পয়সা, 50 সেন্ট হিসাব করবেন, ওটা হিসাব করে প্রাইসিং করবেন। এটা পার লিংকের জন্য হ্যাঁ 50 সেন্ট কি এটা পার লিংকের জন্য? কোনটা 50 সেন্ট? হ্যাঁ পার লিংক। আপনাকে যদি বলে 100 ব্যাকলিংক করে দিবেন, আপনি $50 চার্জ করবেন, 200 হলে $100 চার্জ করবেন। আর আমার প্রত্যেকের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, ভাই $5 অনেকে কাজ করে, মার্কেটটাকে নষ্ট করবেন না, প্রত্যেকেই রিকোয়েস্ট করবে। আপনি একটা জিনিস মনে রাখেন যে আমরা যারা অনলাইনে কাজ করি দীর্ঘ টাইম ধরে, আমরা কেউ কখনো ক্লায়েন্টের বাজেট সম্পর্কে আইডিয়া করতে পারি না। প্রত্যেকটা ক্লায়েন্ট তারা তাদের মানে নিজস্বতা দিয়েই বিচার করে যে কতটুকু বাজেট হবে। যেমন ধরেন রংপুরে যদি একটা ট্রেনিং প্রোগ্রাম হয়, রংপুরে একটা ট্রেনিং প্রোগ্রাম হলে সেখানকার টিএডিএ বিল আর ঢাকায় একটা ট্রেনিং প্রোগ্রাম হলে ওখানকার টিএডিএ বিল কিন্তু এক হয় না। রংপুরে যদি ডেইলি 300 টাকা দেয়, তাহলে ঢাকায় আপনাকে এটা খুব কম করে হলে 600 টাকা দিবে। সো ক্লায়েন্টের একটা কি ওর ইনফরমেশন, একজন ইউএস এর ক্লায়েন্ট সে খুব ভালো করেই জানে যে আমি এই কাজটা যদি একজন ইউএস এর নাগরিক দিয়ে করাই নেই তাহলে আমার কত ডলার লাগতে পারে, আমার প্রাইসিংটা কত আসতে পারে। সো অ্যাটলিস্ট তার 50% হলো তাদের একটা আইডিয়া থাকে। যেমন দেখেন আমি $5 হিসাব করছি, ওরা কিন্তু একজন আমেরিকানের মোটামুটি $40 নিচে আওয়ারলি রেট নাই, অ্যাটলিস্ট $40। সেখানে আমি 8 ভাগের 1 ভাগ হিসাব করছি। হিসাব কইরাও দেখেন যে 100 ব্যাকলিংক করতে গেলে আমার 8 ঘন্টা কাজ করতে হবে, তো অ্যাটলিস্ট আমার জন্য $40 থাকে। আমার যদি $40 থাকে সেখানে আমি $50 চার্জ করতে পারি। আর 8 ঘন্টার জন্য যেন 4 32, ওর বাজেট থাকে না হলেও $1 থেকে $150 একজন ক্লায়েন্টের, যে আমি একজন নন আমেরিকানকে দিয়ে কাজ করাবো, অ্যাটলিস্ট আমার সেখানে $100 to $120 বা $150 লাগবে। সেখানে আপনি যদি $5 অফার করেন, বিষয়টা কেমন হয়ে যায় না, মার্কেট প্লেসটা নষ্ট হয়ে যায়। এই রিকোয়েস্টটা থাকবে, কেউ এই কাজটা করবেন না। আর যদি অটো ব্যাকলিংক হয়, যেমন দেখেন যে এটা 300, আমি যখন ম্যানুয়াল ব্যাকলিংক করব, ম্যানুয়াল ব্যাকলিংক এর প্রাইসিংটা হয়, এটা আমার অনেক সময় লাগে। আর অটো ব্যাকলিংকটা কি, এখানে অটো ব্যাকলিংক এর জন্য আপনি ওয়েবসাইটে টুল পাচ্ছেন, সেগুলোর হয়তো সাবস্ক্রিপশন নেওয়া থাকতেছে, এক ক্লিকে আপনি 1000 1500 ব্যাকলিংক করতে পারতেছেন। এই যে আপনি 1500 ব্যাকলিংক করতেছেন এক ক্লিকে, তো সেই ক্ষেত্রে তো আপনার পরিশ্রম কম হচ্ছে, তখন আপনি কম নিতে পারেন। সো অটো ব্যাকলিংক দেখা যাচ্ছে আপনি 1100 ব্যাকলিংক করে দিবেন, তখন তো আর আপনি $650 চার্জ করতে পারবেন।
তখন 100 থেকে $150 চার্জ করবেন, কেন ওটা অটো ব্যাকলিং। সো টোটালি আসলে ডিপেন্ড করবে যে কাজটা কি, আমাকে কতক্ষণ সময় পরিশ্রম করতে হবে, এর উপরে প্রাইসিংটা ডিপেন্ড করে। সো লো প্রাইসে কাজ করার মানসিকতাটা রাখার দরকার নেই, অলওয়েজ চিন্তা করবেন যে হাই প্রাইসেও কাজ করা যায়। ওকে, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ এই ক্লায়েন্ট কি বলে দিবে এটা যে এটা ম্যানুয়াল না হচ্ছে হ্যাঁ, অটোমেটিক? ক্লায়েন্ট তো চাইবেই যে ম্যানুয়াল, কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে 1100 ম্যানুয়াল করে দাও, 1100 তো ম্যানুয়াল পসিবল না। আচ্ছা আচ্ছা, এখানে যে লিঙ্কিং এর ব্যাপারটা, এটা শুধু কোয়ালিটি দেখবে না, শুধু কোয়ান্টিটি হলেই হবে? না, কোয়ালিটি দেখবে না কেন? এই যে ডিএপি এটা কিসের জন্য, ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটিটা কিসের জন্য? এটাই হচ্ছে যে এই সাইটটাতে যে ব্যাকলিংক করেছো, এই সাইটটার ডিএপিএ কত। এই সাইটটার ডিএপিএ আছে 92 আউট অফ 100 আর আচ্ছা 88 আউট অফ 100। সো আলটিমেটলি এটার কোয়ালিটি বেস্ট, আচ্ছা, বলা যায় যে বেস্টদের মধ্যে আমরা একটা। ডিএপি এটা হচ্ছে মানে হ্যাঁ, এই জন্য সর্বনিম্ন। প্রত্যেকটা ওয়েবসাইটের লিস্ট যখন তৈরি করবেন তখন অবশ্যই ডিএপিএ চেক করে নেবেন। আর আচ্ছা ডিএপিএ চেক করার জন্য তো মজবার আছে, আর মজে তো মনে হয় আপনারা ফ্রি সাবস্ক্রিপশন পাইছেন, কারণ শিশির ভাই তো বলছিল লাস্ট দিন যে মজের ফ্রি সাবস্ক্রিপশন নেওয়া যায়। না, আমরা কেউ পেয়েছে কিনা জানি না। আচ্ছা, এটা না শিশির আমি ভাই তো পাইনি। আপনাদেরকে কি আপনারা কি অটো অটো পেয়ে যাবেন বিষয়টা এরকম? আমি বলেছিলাম যে আমি হ্যাঁ। এই টেকনিকটা আপনাদের শেখাবো, আপনারা কেউ শিখতে চাননি, নিতে চাননি, আমি কি এটা ওনাকে করবো? নক করবেন, সমস্যা আমি নাই, পরে গত শিখিয়ে ক্লাসেও দিয়েন ভাই, বলছি। আজকে শিখিয়ে দিয়েন পরে। বাট মানে এটা এটা আমার দেখা যাচ্ছে কি যে ছিল এই যে- সাপোজ দেখেন যে গত দিনে ক্লাস হয়নি, এই টাইমটা আপনারা বলতে পারতেন কি শিশির ভাই তাহলে আপনি এই টপিকটা তো আমাদেরকে একটু দেখাইতে চাইছিলেন, একটু দেখান, আজকে যেহেতু ভাইয়া ক্লাস নিচ্ছে না, তো আমরা আজকে আপনার সাথে আড্ডা দেই, আমরা এই কাজটা শিখি। So, যেদিন গ্যাপ পড়ে যাবে ওই দিন হয়তো ওনাকে নক দিয়ে সবাই ওনাকে ধরে কাজটা শিখে নিলেন, হয়তো উনি এটা জানে, আরেকজন হয়তো আর একটা বিষয়ে এক্সপার্ট আছে আপনাদের মধ্যে, এই 20 জন 22 জনের মধ্যে বা 27 জনের মধ্যে, তো ওনার সাথে আরেকদিন আড্ডা হইলো, উনি ওই বিষয়টা শেয়ার করবেন। তো এটা শেয়ারিং মাইন্ডনেসটা থাকলে হবে কি আমরা প্রত্যেকেই, একজনের কাছে যে কাজটা খুব কঠিন হয়ে যাবে, তো ওই প্রত্যেকে হেল্প করলে ওই কাজটা ততটা বেশি ইজি হয়ে যায়। হ্যালো, হাবিবুর সাব্বির বলেন। জি আসসালামু আলাইকুম ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, ফাইবারের যে নতুন অবস্থা 7টা গিগের যে মধ্যে কি অন্য বিভিন্ন স্কিলে মিক্স আপ করা যাবে? যেমন আমি শপিফাই এর সাথে কি এসইও রাখতে পারবো? 100% রাখতে পারবেন না কেন? না, আমি শপিফাই যে মানে যে একটা ইনস্ট্রাক্টর থেকে শপিফাই সে আর কি সাজেস্ট করতেছে যে ক্লায়েন্ট নাকি কনফিউজ হয়ে যায়, এই ধরনের কিছু কি আসলে আছে? না, ক্লায়েন্ট কনফিউজ হওয়ার তো কিছু নাই, আমার কথা হচ্ছে যে ক্লায়েন্ট যখন একটা টপিক দিয়ে সার্চ দিবে তখন কি আমার প্রোফাইল দেখতে পায় সে? না না, সেটা তো না। ফাইবার মার্কেটপ্লেসটা এমন একটা জায়গা যেখানে আমি সার্ভিস বিক্রি করবো। সো আমি যখন একজন সার্ভিস বিক্রেতা, দ্যাট মিন্স আমার একটা স্টোরে কি একই প্রোডাক্ট থাকবে সবগুলো, না না, তা না মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে? মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে। সো আমার কোনটাতে কাস্টমার বাড়বে বেশি? সাপোজ আপনার বাড়ির আশেপাশে যে একটা মোড় আছে বা বাজার আছে, সে বাজারের একটা দোকানে দেখবেন যে ওই দোকানটাতে শুধু চাল বিক্রি করে, সেখানে আর অন্য কোনো কিছু নাই। আর তার পাশে আরেকটা দোকান আছে যেখানে চাল ডাল আদার্স যে মুদি দোকানের আদার্স যে জিনিসগুলো আছে এগুলো সব বিক্রি করে। কোনটাতে কাস্টমার বেশি থাকবে? যেটাতে মাল্টিপল। কারণ যার ডাল প্রয়োজন সেও সেখানে যাবে, যার চাল প্রয়োজন সেও যাবে। আর একটা কথা মনে রাখবেন যে আপনি মাল্টিপল গিগ তোলার একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে যে আপনি যেহেতু শপিফাই ইনস্ট্রাক্টরের কোনো ক্লাস করছেন, ভালো কথা, বা শপিফাই নিয়ে কাজ করছেন, তো শপিফাই এর ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলো হয় কি ই কমার্স ক্লায়েন্ট। এই ই কমার্স ক্লায়েন্টের ওর যখন একটা শপিফাই স্টোর সে তৈরি করলো বা বিল্ড আপ করলো একটা স্টোর, ওই স্টোরটার এসইও করার প্রয়োজন আছে না নাই? আছে আছে, জি। তো ওইটার এসইও করার যদি প্রয়োজনটা থাকে তার, আমি যদি তাকে বলি যে আমি তোমার এই স্টোরটার এসইও করে দিতে পারবো, কারণ আমি এই এসইওর কাজগুলো জানি, আপনি তাকে ইন ডিটেইলস বলেন ওর এসইও করলে কি প্রফিট হবে কি হবে না, সে আপনার সাথে যখন একটা কাজ করছে, সো আলটিমেটলি আপনি যদি তাকে আরেকটা কাজের জন্য প্রপোজ করেন, ওই ক্লায়েন্টে আপনার যেমন রিটার্নিং ক্লায়েন্ট হবে, ওই ক্লায়েন্টের নিজের সময় বেঁচে যাবে, সে আরেকজনকে হায়ার করতে হবে না, আরেকজনকে খুঁজতে হবে না, এবং সে আপনাকেই দেখবেন যে রিপিটেড অর্ডার করছে। জি। ওকে,
জি। যেটাই বলুক না কেন, অনেকেই বলে যে মাস্টার ইন ওয়ান, আমি সবসময় বলবো মাল্টিটাস্কার হন। মাস্টার ইন ওয়ান হয় লাভ নাই। মাস্টার ইন জি, ওয়ান জি। হবেন, আপনি মাসে একটা প্রজেক্ট পাবেন, জি, জি। আর আপনি মাল্টিপল টাস্ক করেন, প্রতিদিন প্রজেক্ট পাবেন। জি। ওকে ওকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক রাত পর্যন্ত ওয়েট করলেন। শিশির ভাইয়াকে একটু কালকে রাত্রে